আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বাবা ছায়া গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পরের দিন অটো করে রাইসাকে নিয়ে যখনই স্কুলে যাই তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে রাইসার মাথা অটোর গ্রিলে বাড়ি খায়, অনেকটা কেটে যায়। রাইসাকে নিয়ে পাশের হসপিটালে চলে যাই। হসপিটাল থেকে যখনই রাইসাকে ব্যান্ডেজ করে নিয়ে বের হব এমন সময় শুনতে পারলাম, স্যার রক্ত না পেলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড বের হয়ে গেছে, আমাদের ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই। বৃদ্ধ লোকটা বলল, প্লিজ ডক্টর, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান। আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি বাঁচব না। ডক্টর বলল, স্যার আমরা চেষ্টা করছি, রক্ত ম্যানেজও হয়েছে, বাট ঢাকার বাইরে থেকে ডোনার আসতে আসতে রোগীকে বাঁচানো সম্ভব না। রাইসা বলল, বাবাই লোকটা কাঁদে কেন, কী হয়েছে তার মেয়ের? আমি বললাম, মামুনি অ্যাক্সিডেন্ট করেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত না দিলে বাঁচবে না। রাইসা বলল, ও বাবাই তুমি রক্ত দাও না, দেখো না বুড়ো মানুষটা কিভাবে কাঁদছে। রাইসার কথাতে মনে পড়ল আমার রক্তের গ্রুপও তো ও নেগেটিভ। আমি রাইসাকে নিয়ে ডাক্তার সাহেব আর বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বললাম, কিছু মনে না করলে আমি রক্ত দিতে চাই। ডাক্তার বলল, আপনার রক্তের গ্রুপ কি? আমি বললাম, ও নেগেটিভ। ডাক্তার বলল, ও আচ্ছা তাড়াতাড়ি আসুন। ডাক্তার আমাকে নিয়ে একটা বেডে শুইয়ে দিল। তারপর রক্ত দেওয়া শেষ হলো। রাইসাকে নিয়ে যখনই হসপিটাল থেকে বের হব এমন সময় বৃদ্ধ লোকটা বলল, কোথায় যাচ্ছ বাবা, একটু দাঁড়াও, তোমার জন্য আমার কথা মামুনি নতুন করে পৃথিবীর আলো দেখলো। আমি বললাম, আঙ্কেল পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারে না, জন্ম মৃত্যু তো আল্লাহর কাছে, আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি। বৃদ্ধ লোকটা বলল, বাবা এই নাও চেক, তোমার যত খুশি একটা অঙ্ক বসিয়ে নিও, এটা তোমার জন্য উপহার। আমি বললাম, আঙ্কেল যদি সত্যিই কিছু দিতে চান তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আর চেকটা আপনার কাছেই রাখেন, ধন্যবাদ। রাইসা মা চলো। আমি রাইসাকে নিয়ে যখন বের হব এমন সময় পিছন থেকে আঙ্কেল ডাক দিল, বাবা দাঁড়াও, তোমার বাসাটা কোথায় বলবে? আমি বাসার ঠিকানা দিয়ে বের হয়ে আসলাম। বাসায় এসে নামাজ পড়ে রান্না চড়ালাম। রান্না করা শেষ হলে রাইসাকে খাবার তুলে দিচ্ছি। এমন সময় বাড়িওয়ালা এসে বলল, আপনাদের 4 মাসের ভাড়া বাকি, এই মাসে দেবেন নাকি ওই মাসে দেবেন, ঘোরাচ্ছেন কেন? 1 সপ্তাহ সময় দিলাম, যদি ভাড়া না দিতে পারেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বললাম, ফারহান ভাই এই সপ্তাহে ভাড়া মিটিয়ে দিব। বাড়িওয়ালা বলল, আচ্ছা কথাটা যেন মনে থাকে। বাড়িওয়ালা চলে যাওয়ার পর রাইসা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার অপমানটা মনে হয় মেয়েটাও উপলব্ধি করতে পারছে। এইদিকে প্রতিদিন রাইসাকে স্কুলে দিয়ে চাকরি খুঁজতে বের হই। অনেক জায়গায় সিভি জমা দিয়েছি। যখন তারা আমাকে ক্লাসে ভর করে চলতে দেখে তখনই বলে, আমার দ্বারা চাকরি নয়, ভিক্ষা শোভা পাই। এইদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। আমি ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় বাড়িওয়ালা এসেই বলতেছে, ভাড়া দেন। আমি বুঝতে পারছি না ভাড়া কিভাবে দিব। কিছুটা টাকা ছিল, সেগুলো রাইসার স্কুলের বেতন আর সপ্তাহের বাজার করতেই চলে গেছে। রাইসার আগের মতো চকলেট আইসক্রিম খেতেও বায়না ধরে না। ফারহান ভাই বলল, কি হলো ছোট লোকের বাচ্চা, বাড়ি ভাড়া নেওয়ার সময় তো বলেছিলি বাড়ি ভাড়া মাসের 5 তারিখে পরিশোধ করবি, তাহলে 4 মাস কেমনে যায়? আমি ফারহান ভাইয়ের দিকে মায়ের রাখা শেষ স্মৃতি বালাখানা তুলে দিয়ে বললাম, ফারহান ভাই এই বালা বিক্রি করে আপনার 4 মাসের ভাড়া মিটে যাবে। মায়ের শেষ স্মৃতিটা আর ধরে রাখতে পারলাম না। জানি না আল্লাহ কি খেলা খেলছে আমার উপর। ফারহান ভাই বলল, এই ফাজলামি করেন কিসের তামা পিতল, আমাকে বোকা পাইছেন? আজকে টাকা দিয়ে এখান থেকে বের হবেন। ছোট লোকের বাচ্চাদের ভাড়া দেওয়াই আমার ভুল হয়েছে। আপনাদের 4 মাসের ভাড়া কত পান? অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালাম। একটা মেয়ে জিন্স প্যান্টের সাথে ব্লু কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে। চেহারায় কেমন মায়া মায়া ভাব, শরীরের সাথে শার্টটা খাপে খাপ লেগে আছে। মেয়েটির পাশেই হাসপাতালে সেই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে। ফারহান সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, আপনাকে বলে কি লাভ, আপনাকে বললে কি আমার ভাড়া মিটিয়ে দিবেন? আপনাকে বলছি ভাড়া কত, এই নেন 20,000, সাথে 2,000 আপনাকে বোনাস। এই বলে মেয়েটা টাকাগুলো ফারহান ভাইয়ের দিকে ছুড়ে দিল। ফারহান ভাই টাকাগুলো ফ্লোর থেকে তুলে নিল। আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। এমন সময় মেয়েটা বলে ওঠে, বাবা আমি রাজ আর ছোট্ট মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই। পাগলি মেয়ে, তোর খুশিতেই আমার খুশি। মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই আমি কথা, সেদিন আপনি রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছেন। আমি মেয়েটার সাথে হাত না মিলিয়ে বললাম, আসসালামু আলাইকুম আমি রাজ। আসসালামু আলাইকুম আমি রাইসা, আর এটা আমার বাবাই। রাইসার কথা শুনে হেসে দিল। রাইসাকে কোলে তুলে নিয়ে 2 গালে চুমু এঁকে দিল। কথা বলল, আচ্ছা ভাবি নেই? রাইসা বলল, না আমার মা মারা গেছে। রাইসার কথা শুনে কথা কিছু বলল না, জোর করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িটা অনেকটা রাজপ্রাসাদের মতো দেখতে।
এত বড় বাড়ি, বাট বাড়িতে কাজের লোক ছাড়া অন্য কোনো মানুষ নেই। কথা মেয়েটা অনেক ফ্রেন্ডলি, রায়সার সাথে ভাব জমিয়ে নিয়েছে। সবাই বসে আছি, রায়সা কথার সাথে খুনসুটি করছে। আমি সোফায় বসে রিয়ার কথা ভাবছি। এমন সময় আঙ্কেল বলল, বাবা এটা নিজের বাড়ি মনে করে থাকবে। আর আমার মেয়েটা অনেক রাগী, বাট মনটা অনেক ভালো। ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়ালেখা করেছে, সেজন্য অনেকটা অগোছল স্বভাবের। আমি বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বলল, আর উপরের রুমটা তোমরা থাকবে যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ। আমি বললাম, আঙ্কেল এটা হয় না। আঙ্কেল বলল, কেন হয় না? তোমার উপকারের ঋণ একটু শোধ করার চেষ্টা করতেও দিবে না? আমি কিছু বললাম না। রাত্রে ডিনার করার জন্য কাজের মেয়েটা ডেকে গেল। রায়সাকে নিয়ে নিচে খেতে আসলাম। আঙ্কেল জোর করে ডাইনিং টেবিলে বসালো। রায়সা আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি বাধ্য ছেলের মতো খাচ্ছি। কথা ম্যাডাম আর আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে। আমিও রায়সাকে খাইয়ে দিচ্ছি। এমন সময় কথা ম্যাডাম বলে উঠল, রায়সা মামুনি, শুধু বাবাইকে খাইয়ে দিলে হবে? আমাকে আর তোমার দাদু ভাইকে খাইয়ে দিবে না? রায়সা বাম হাত দিয়ে কান ধরে বলল, সরি বন্ধু, ভুল হয়ে গেছে। হা করো, খাইয়ে দিচ্ছি। মনে মনে ভাবছি, একদিনের মাঝে এই পিচ্চিটা বন্ধু বানিয়ে ফেললো। কয়েকদিন পর আমি আর রায়সা বসে আছি। এমন সময় কথা ম্যাডাম দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আমি বললাম, আসেন, অনুমতি নেওয়ার কি আছে? কথা ম্যাডাম বলল, মিস্টার রাজ, ম্যাডাম ডাকবেন না, আমাকে নাম ধরে ডাকলেই হবে, কারণ আমি আপনার কাছে ঋণী। আর হ্যাঁ, রায়সাকে নিয়ে যাচ্ছি, স্কুলে ভর্তি করিয়ে দিব। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। কথা ম্যাডাম রায়সাকে নিয়ে স্কুলে চলে গেল। কথা বলল, আচ্ছা বন্ধু, বড় হয়ে কি হবে তুমি? রায়সা বলল, ডাক্তার হব বন্ধু, অসুস্থ মানুষকে সেবা করব। জানো বন্ধু, আমি বড় হয়ে আমার বাবাইয়ের পা চিকিৎসা করে ভালো করব, তাই ডাক্তার হব। রায়সার সাথে কথা বলতে বলতে স্কুলে এসে পড়ে কথা। ভর্তির সময় জেসিকা ম্যাডাম জিজ্ঞেস করে, মামনি তোমার বাবার নাম কি? রায়সা বলল, আসসালামু আলাইকুম ম্যাম, বাবাই বলেছে কারোর সাথে কথা বলার আগে সালাম দিতে হয়। আর হ্যাঁ, আমার বাবার নাম জিসান আহমেদ রাজ। জেসিকা ম্যাডাম বলল, ও গুড, তোমার আম্মুর নাম কি? রায়সা বলল, জিসান আহমেদ রাজ। জেসিকা ম্যাডাম বলল, এটা তো তোমার বাবার নাম, তোমার আম্মুর নাম বলো। রায়সা বলল, আমার বাবাই আমার মম। জেসিকা ম্যাডাম মায়ের নামের জায়গায় কথা চৌধুরী লিখে দিলেন। রায়সা আমার প্রতি অভিমান করে বলছে, আচ্ছা। কথা রায়সাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, বন্ধু তোমার মায়ের নাম জানো না? রায়সা বলল, বন্ধু তোমায় বলছি না আমার মম মারা গেছে? জানো, আমার মম আমার বাবাইকে রেখে একটা পচা লোককে বিয়ে করেছে, তাই আমার বাবাই আমার মম। কথা বলল, ও আচ্ছা বন্ধু। রায়সা বাসায় আসলে গালে মুখে চুমুকে বুকে জড়িয়ে নিলাম। স্কুল কেমন হয়েছে জিজ্ঞেস করলাম। এইদিকে মাসখানেক পর শুনলাম কথা ম্যাডামের নাকি জন্মদিন। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত দেওয়া হয়েছে। রায়সার জন্য অনেক কেনাকাটা করেছে। আঙ্কেল আমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসে বলল, রাজ এটা তুমি পরে নিও। আমি পাঞ্জাবিটা পরে নিচে নামতেই কথা ম্যাডাম সবাইকে বলল, এখন আপনাদের সামনে গান নিয়ে আসতে চলেছে রাজ। আমি আর না করতে পারলাম না। গিটারটা নিয়ে যখনই সুর তুলতে যাব, এমন সময় বার্থডে পার্টির একজোড়া কাপলদের দিকে চোখ যেতেই থমকে গেলাম। রিয়া এখানে কি করছে? আমি খানিকটা স্বাভাবিক হয়ে গিটারটা উল্টোভাবে ধরলাম। এমন সময় রিয়া বলে উঠল, জনাব আগে গিটারটা ধরতে শিখুন, তারপর না হয় গান বলবেন। বুঝি না এইসব কই থেকে যে ধরে নিয়ে আসে। রিয়ার কথা শুনে সবাই হেসে দিল। নিজেকে চিড়িয়াখানার বানরের মতো লাগছে। কথা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম লজ্জায় মাথাটা নিচু করে আছে। ম্যাডাম আগে জানলে কখনোই বলতো না গান বলতে আমাকে। সবাই হাসছে, সবার হাসি দেখে নিজের কাছেই খারাপ লাগছে। আমি গিটারটা ঠিকভাবে ধরে সুর তুলতেই সবাই নিশ্চুপ হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। রিয়ার হাসি মুখটা চুপছে গেল। রিয়া জানতো না আমি কোনোদিন গিটার ছুঁয়েও দেখিনি, কারণ এই গিটারের আঘাতেই আমার বাবা আমার মাকে মেরে ফেলেছে। যেই ঘটনা মনে পড়লে আমার মন আটকে ওঠে। তারপর আর গিটার হাতে নিইনি, তুলিনি গলায় কোনো গানের সুর। কিন্তু আজ না বললেই নয়, মায়ের মুখটা বারবার ভেসে উঠছে। আমি চোখ দুটো বন্ধ করে গিটারে তাল ধরে সুর ধরলাম। তো এভরিওয়ান, গানটা সেই ছিল। গানটা শেষ করতেই হাততালিতে পুরো বাড়িটা মুখরিত হয়ে গেল। পুরো বার্থডের মানুষ আমার দিকে চেয়ে আছে। রিয়া সাইম সাহেবের হাতটা ধরে আছে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে। যতই তার কাছ থেকে দূরে সরে থাকতে চাই, নিয়তি ততই তার সামনে এনে দেয়। এসব ভাবতে ভাবতে কথা ম্যাডাম আমার কাছে এসে বলল, তুমি এত সুন্দর গান পারো, আগে তো বলনি, জাস্ট অসাম। হঠাৎ বার্থডে পার্টির অনেকগুলো মেয়ে এসে বলল, ভাইয়া আপনি এত সুন্দর গান করতে পারেন, জাস্ট অ্যামাজিং। আপনার গিটার বাজানোটাও মুগ্ধকর। কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? কথা ম্যাডাম বলল, দোস্ত রাজ কোনো ফোন ব্যবহার করে না, চল সবাই কেক কাটবো। এইদিকে রিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁকছে।
অর্পিতা, ছেলেটা এত সুন্দর গান করবে ভাবতেই পারিনি। ক্রাশ খেয়ে গেলাম। সাথী, তোর মতো সুন্দরী মেয়ে শেষমেশ ক্রাশ খুঁজে পেয়েছে। আরে দূর, আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। দোস্ত, নাম্বারটা এনে দিতে পারবি? আমার না ভয় করছে। কথাকে বল সাথী, কথা তো তোর বান্ধবী। রিয়া তার পাশে থাকা সাথী আর অর্পিতার কথা সহ্য করতে না পেরে বলল, এই যে আপু, প্রথম দেখাতেই ভালোবেসে ফেললেন, তো ভালো কথা, ঢোল পিটানোর কি আছে? আশ্চর্য, আপনি রাগ করছেন কেন? আপনার কি হয়, নাকি আপনিও প্রেমে পড়ে গেছেন? শোনেন, ওনার দিকে নজর না দিয়ে আপনার বরকে সময় দেন। চল তো অর্পিতা, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার ক্র্যাশের ভাগ চাচ্ছে। রিয়া কিছু বলল না। সাইফ রিয়ার হাতটা শক্ত করে ধরল। এইদিকে কথা ম্যাডাম আমার হাত ধরে কেকের কাছে নিয়ে গেল। কেক কাটা শেষ হলে রায়সাকে নিয়ে উপরে এসে পড়লাম। নিচে থাকতে পারছিলাম না। রায়সা নিচে রিয়াকে দেখেনি, দেখলে হয়তো কান্না করতো, কারণ রায়সা তার মমকে অনেক ভালোবাসতো। রায়সা বলল, বাবাই, তোমার গানটা না খুব সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাকে একটা গিফট দিচ্ছি। রায়সা আমার কপালে একটা চুম্মা গিফট দিল। কথা বলল, আসতে পারি? আমি বললাম, আশ্চর্য ম্যাডাম, আপনার বাড়ি আর আসতে পারমিশন চাচ্ছেন? কথা বলল, না তাহলেও। আচ্ছা, আপনার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম, না ঠিক আছি, এমনিতেই কেমন জানি লাগতাছে। কথা বলল, ও আচ্ছা, তাহলে নিচে চলো, ভালো হয়ে যাবে। কথা ম্যাডাম নিচে সবার সাথে পরিচয় হচ্ছে। কথার বাবা সবার সাথে কথাকে পরিচয় করিয়ে দিচ্ছে, কারণ এখন ব্যবসার সম্পূর্ণ দায়ভার কথাকে দিয়ে যাবে। এক পর্যায়ে সাইফ চৌধুরীকে দেখিয়ে বলল, মামুনি, সাইফের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক দিন আগের। সাইফ এবং তার স্ত্রী। হাই, আমি কথা। হ্যালো, আমি সাইফ। আর এই হচ্ছে আমার স্ত্রী রিয়া। এই বলে সাইফ রিয়ার হাতটা ধরতে গেলেই রায়সা রিয়াকে দেখে ফেলে। রায়সা বলল, মম, তুমি আমাকে দেখতে আসছো? আমি জানতাম তুমি আসবে। মম, তুমি আর অভিমান করে থেকো না, বাবাই তোমাকে অনেক ভালোবাসে। রিয়া বলল, কে রে তোর মম? আমাকে মম বলছিস কেন? যত সব পাগলের দল। রায়সা বলল, মম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রায়সা, যাকে তুমি রাজকুমারী ডাকতে। রিয়া বলল, সাইফ দেখো তো মেয়েটাকে। সাইফ বলল, মিস কথা, মেয়েটা কে? আমার ওয়াইফকে মম ডাকছে। সাইফ সবটা জেনেও মিথ্যা বলল, কারণ রিয়া এবং সাইফ চায় না তাদের মাঝে রায়সা আসুক। রায়সা বলল, বন্ধু, এটা আমার মম, তুমি দাঁড়াও, বাবাইকে ডাক দিচ্ছি। রায়সা বাবাইকে ডাক দিয়ে বলল, বাবাই আসো তো, মম এসেছে, দেখে যাও। রায়সা আমাকে নিয়ে রিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়ে রিয়ার হাতটা আমার হাতে রেখে বলল, মম, তুমি বাবাইকে রেখে ছেড়ে যাবে না? রিয়া আমার হাত থেকে হাতটা সরিয়ে নিয়ে রায়সার গালে চর বসিয়ে দিল। কথা চর দেওয়া দেখে চমকে ওঠে সাথে পার্টির সবাই। রিয়া বলল, আশ্চর্য, আপনার মেয়েকে ডাক্তার দেখান, যাকে তাকে মম বানিয়ে ফেলছে। আমি বললাম, সরি ম্যাডাম, আমার মেয়েটার মা আপনার মতোই দেখতেছিল, কিন্তু এক দুর্ঘটনায় মারা যায়, আর আমার মেয়েটা না চিনতে পেরে আপনাকে মম ডেকে ফেলেছে, ক্ষমা করে দিয়েন। অর্পিতা বলল, সাথী দোস্ত, শেষ পর্যন্ত বিয়ে করে একটা ছেলেকে পছন্দ করলি? সাথী বলল, দূর, মেয়েটা কিন্তু অনেক কিউট। রায়সা আমার কথা শুনে দৌড়ে উপরে চলে গেল। রায়সা উপরে গিয়ে কাঁদতে থাকে। আমি ক্লাসে ভর করে যখনই উপরে যাই তখনই দেখি রায়সা কাঁদছে। আমি বিছানায় বসে রায়সার মাথার উপর হাতটা রাখতেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আমি বললাম, কি হলো, আমার মাটা কাঁদছে কেন? রায়সা বলল, বাবাই, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বাবাই, মম আমাকে চিনে না, মম আমাকে মারল। বাবাই, তুমি যেও না আমাকে ছেড়ে। জানো বাবাই, সবার মা সবাইকে আদর করে, আর আমার মা আমাকে চোর মারে। জানো বাবাই, আমি ভেবেছিলাম মা আমায় কোলে নিয়ে আগের মতো 2 গালে চুমো দিবে, কিন্তু মা আমাকে চর দিবে ভাবিনি। আচ্ছা বাবাই, আমি কি দেখতে খুব খারাপ, যার জন্য মা আমাকে চিনতে পারলো না? জানো বাবাই, তুমি যখন রাতে মায়ের ছবি বুকে নিয়ে কাঁদো তখন আমার খুব কষ্ট হয়, তাই মাকে তোমার কাছে আনতে চেয়েছিলাম। তোমার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। রায়সাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। এইদিকে পিছনে কারোর অনুপস্থিতি টের পাই। তাকিয়ে দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের চোখে পানি। আমি বললাম, ম্যাডাম কাঁদছেন কেন? কথা বলল, বাবা মেয়ের ভালোবাসা দেখে। দিনগুলো ভালোই কাটছিল। মাসখানেক পর খবর পেলাম রিয়ার বাবা নাকি মারা গেছে, আর রিয়া তার সমস্ত সম্পত্তি সাইফের নামে উইল করে দিয়েছে। রিয়া এখন আর আগের মতো সাইফকে ভালোবাসে না, অফিসের কাজে বাইরেই বেশি থাকে। তারপরেও রিয়া অনেক খুশি, কারণ সাইফ তার চাহিদার সবটাই পূরণ করতে পারে। আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। ভাবছি কথা ম্যাডামদের বাসাটা ছেড়ে দিব। অন্যের দয়ায় আর কতদিন, তাদের দয়ায় একটা চাকরিও পেয়েছি, কথা ম্যাডামের পিএ। আজ ভাবছি আঙ্কেলকে বলবো যে আমরা বাড়ি ছেড়ে দিব। রাতে ডিনার করার সময় যখন আঙ্কেলকে সবকিছু খুলে বললাম, তখন আঙ্কেল বলল, কথা ম্যাডামের বিয়ে হবে এই মাসে, তাই বিয়ের আগে এইসব কিছু না বলতে। আমি আর কিছু বললাম না। পরের দিন সকালে জানতে পারলাম কথা ম্যাডাম তার পছন্দের ছেলেকে বিয়ে করছে। বিয়ে প্রায় সব ঠিকঠাক। ছেলেটার নাম নিলয়।
অনেক বড় লোকের ছেলে নাকি শুনেছি। যেদিন কথা ম্যাডামের আংটি পরিয়ে দিয়ে গেল সেই দিন ড্রয়িং রুমে ছেলেটাকে দেখেই চমকে যায়। এই সেই নিলয়, একে অনেকদিন আগে থেকেই চিনি। প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ে নিয়ে এসে হোটেলে যায়। যে অফিসে কাজ করতাম তার পাশেই একটা আবাসিক হোটেল ছিল। আর এই ছেলের জন্যই অবনী সুইসাইড করে। না, এইসব কিছু ম্যাডামকে বলতে হবে। আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক। না, এইসব কিছু ম্যাডামকে বলতে হবে। আমি চাই না ম্যাডামের এত বড় ক্ষতি হোক। ছেলেপক্ষ আংটি পরিয়ে চলে গেল। আমি কথা ম্যাডামের রুমের কাছে যেতেই দেখি রুমের দরজা খোলা। আমি দরজার পা রাখতেই রায়সা দৌড়ে বের হয়ে গেল। আমি বললাম, ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন। কেমন আছেন? হ্যাঁ ভালো। ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। ম্যাডাম আপনি নিলয় ছেলেটাকে বিয়ে করবেন না প্লিজ। কথা বলল, হঠাৎ এই কথা? আচ্ছা বলো তো কেন বিয়ে করব না? আমি বললাম, ছেলেটার চরিত্র ভালো না, অনেক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে। আমার কলিগ অবনী ওর জন্যই সুইসাইড করেছে। নিলয় ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন আপনার ইচ্ছা। কথা আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, লজ্জা করে না নিলয়ের সম্পর্কে এমন মিথ্যা কথা বলতে? কিছুক্ষণ আগে ছোট্ট মেয়েটা বলে গেল তুমি আমার মম হবে, আর এখন আসছেন আপনি। ছি, দুধ কলা দিয়ে কালচাপ পুষেছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আঙ্কেল এসে বলল, কি হয়েছে মা, চিল্লাচিল্লি করছিস কেন? কথা বলল, দেখো বাবা, এই দুধ কলা দিয়ে পোষা কালসাপটা বলছে নিলয়ের চরিত্র নাকি খারাপ। ছোট মেয়েটাকে ঘটক বানিয়ে পাঠিয়েছে মা বানাতে। আঙ্কেল কথা ম্যাডামের কথা শুনে বলল, রাজ তুমি বেরিয়ে যাও, তোমার এই শয়তানি মুখটা দেখিও না। এই ছিল তোমার মনে? আমি আর কিছু বললাম না। আমি উপরে গিয়ে দেখি রায়সা কাঁদছে। আমি বললাম, এই কাঁদছিস কেন? রায়সা বলল, বাবাই, বন্ধুকে বলেছিলাম আমার মম হবেন, বন্ধু আমাকে বকা দিয়েছে। আমি রায়সার মুখে এমন কথা শুনে রায়সার গালে চর বসিয়ে দিলাম। রায়সা বলল, বাবাই তুমি আমাকে মারলে? সবার মম আছে, আমার মম নাই। বাবাই আমাকে একটু বুকে নিবে? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আমি বললাম, তোকে না বলেছি আমি তোর মম, আমি তোর বাবাই, অন্যকে কেন মম ডাকতে চাস? এরপর যদি কাউকে মম ডাকিস দেখিস আমি গাড়ির নিচে পড়ে মরে যাব। তো এভরিওয়ান, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।